সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জানালেন ইসি সচিব। নির্বাচন বানচালের চেষ্টা করলে রাজনীতি থেকে মাইনাস হবে, মন্তব্য সালাউদ্দিনের। ইশরাকের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় আটক অপুর স্ত্রীর গুরুতর অভিযোগ। 5 আগস্টের পর থেকে অপুর সঙ্গে যোগাযোগ নেই, বললেন উপদেষ্টা আসিফ। 60 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, জয়ের বিরুদ্ধে মামলা করছে দুদক। হালাল ইকোনমিক জোন করতে চায় সরকার, জানালেন প্রেস সচিব। বিপদসীমার 18 সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যায় ভাসছে চাঁপাইনবাবগঞ্জ। পরিত্যক্ত বাড়ি থেকে 5 বালতি ভর্তি 40টি ককটেল উদ্ধার। এবার বিস্তারিত। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে আখতার আহমেদ বলেন, নির্বাচনের বিষয়ে বিস্তারিত আপনারা রোডম্যাপেই জানতে পারবেন। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান, এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে। আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে। তিনি আরও জানান, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত 318টি আবেদন পেয়েছে কমিশন, যা যাচাই বাছাই চলছে। এর আগে গত 7 আগস্ট সচিবালয় মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সভার শুরুতেই প্রধান উপদেষ্টা বলেছেন, 5 আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে, আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কিনা তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত আছে কিনা তা জনগণের সামনে তুলে ধরা দরকার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। তিনি এই ঘটনার বিস্তারিত ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানান। সালাউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বর্জন করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে। এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বক্তব্য প্রকাশ পায়। সেখানে তিনি ভোর রাতে গুলশানের একটি হোটেলের সামনে এক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা বলেন। এ বিষয়ে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, এই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জাতীয় নাগরিক পার্টি ও নেতাদের দাবায় রাখতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে মোটরসাইকেলে তুলে নিয়ে ফাঁদে ফেলেছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী কাজী আনিশা। বৃহস্পতিবার সকাল 11টায় জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আনিশা। তিনি বলেন, 8 তারিখ কাশিমপুর কারাগারে অপুর সঙ্গে দেখা করার সময় আমাকে এসব ষড়যন্ত্র ও চক্রান্তের কথা জানানো হয়। তিনি বলেন, 8 তারিখ কাশিমপুর কারাগারে অপুর সঙ্গে দেখা করার সময় আমাকে এসব ষড়যন্ত্র ও চক্রান্তর কথা জানায় সে। অপু আমাকে তখন বলে, আমাকে 2টা বাইক এসে উঠিয়ে নিয়ে যেয়ে একটা বড় সড়ো ভিডিও বানিয়ে রেখেছে, একটু একটু করে শিখিয়ে দিয়ে ভিডিওটি বানিয়েছে ওরা, যে কোনো সময় এটা ছড়িয়ে দিতে পারে, এটা যদি বের হয় তাহলে সত্যটা প্রকাশ করার চেষ্টা করো। রিমান্ডেও বারবার উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নাম বের করার চেষ্টা করা হয়েছে বলে স্ত্রীকে জানিয়েছিলেন অপু। আনিশা বলেন, অপুর মুখ দিয়ে 2টার নাম বের করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অপু এখন পর্যন্ত এ নামগুলো কোথাও বলেননি। অপুকে ব্যবহার করে একটি দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে জানিয়ে আনিশা বলেন, আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো গোপীবাগে সাদেক হোসেন খোকার যে বাসায় অপু ছিল সেখানে এই স্টেটমেন্টগুলো দিয়েছে।
এটাই সত্যি। এতদিন পর কেন এই সংবাদ সম্মেলন করা হচ্ছে জানতে চাইলে আনিশা বলেন, আমাদের পাশে বা অপুর পাশে এখন পর্যন্ত এনসিপি বা কেউ দাঁড়ায়নি, আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি। এখন যখন এনসিপিকে নিয়ে প্রশ্ন উঠল তখন এনসিপি এত মিডিয়া ব্যবস্থা করে দিল। অপুর স্বীকারোক্তিমূলক ভাইরাল ভিডিওটি নিয়ে তিনি বলেন, অপুকে ইশরাক ভাইয়ের লোকজন তুলে নিয়ে গিয়ে সারা রাত দফায় দফায় অপুর ভিডিও ধারণ করেছে, একটু একটু করে যুক্ত করেছে সেখানে, এবং 14 দিনের মাথায় এসে এটি ছড়ানো হয়েছে। ভিডিওটি প্রসঙ্গে আনিশা বলেন, 31 জুলাই রাত 11:30 থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত অপুকে বন্দি করে যে স্বীকারোক্তি নিল, এটা কারা নিল, ওর সামনে কে বসেছিল, একটু পর পর ওকে কে প্রশ্ন করেছে, আর গোপীবাগ কার বাসা আপনারা সবাই জানেন। ভিডিও নেওয়া শেষে ইশরাক নিজেই ডিবিকে বলে অপুকে আটক করান। এ সময় অপুকে আর রাজনীতি করতে দিতে চান না জানিয়ে বলেন, আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি খুবই চিন্তিত, আমার কেউ নেই, আমি চাই সে ফিরে এসে সাধারণ জীবনযাপন করুক, আমি চাই না প্রতিহিংসার রাজনীতিতে অপু থাকুক। গুলশানে চাঁদাবাজির মামলায় অপুকে 4 দিনের রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন অপু। 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিষয়টা নিয়ে তদন্ত চলছে, তাই মন্তব্য করা উচিত হবে না। তারপরও যেহেতু আমার নাম এসেছে তাই আমি বেশ অবাকই হয়েছি। তিনি বলেন, জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। 2022 সালে যখন আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিতে সম্ভবত সে ছিল, তখন চিনতাম। কিন্তু 2024 সালের 5 আগস্টের পরে তার সঙ্গে আমার কখনো কথা বা দেখা হয়নি। আসিফ মাহমুদ আরও বলেন, এই ধরনের একটা অভিযোগ আসার পর আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম। আজকে কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম একজন সংবাদ সম্মেলন করছেন তার স্ত্রীর পরিচয়ে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি আসলে কি ঘটনা। তিনি দাবি করেছেন অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলে অত্যন্ত শঙ্কাজনক। প্রায় 60 কোটি টাকার অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। দুদকের অনুসন্ধানে দেখা গেছে সজীব ওয়াজেদের নামে 54,39,20,978 টাকার স্থাবর সম্পদ এবং 6,78,84,891 টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। ব্যয় সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 61,18,05,869 টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে মাত্র 1,32,08,542 টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় 60,14,73,970 টাকা। অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ অসৎ উপায়ে এসব সম্পদ অর্জন করেন। হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে 2টি বাড়ি কেনা ও বিনিয়োগে ব্যয় করেন 54,04,32,258 টাকা। এছাড়া নিজ নামে 2টি ব্যাংক হিসাবে 3,46,22,057 টাকার লেনদেন সহ মোট 57,50,54,315 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে চায়। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সরকারের এই ইচ্ছার কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শফিকুল আলম বলেন, আমাদের দেশে বিশ্বের 3য় সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যা রয়েছে। মালয়েশিয়ায় যেখানে 35 মিলিয়ন জনসংখ্যা, সেখানে আমাদের জনসংখ্যা 180 মিলিয়ন। তিনি বলেন, ইন্ডাস্ট্রিয়াল পার্কে হালাল পণ্য তৈরি হবে যা স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে। দেশে হালাল পণ্যের $3 মিলিয়ন মার্কেট রয়েছে। প্রেস সচিব বলেন, মালয়েশিয়ার হালাল ইকোসিস্টেম খুব উন্নত। তাদের 14টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা ইকোনমিক জোন রয়েছে যেখানে হালাল পণ্য উৎপাদন হয়। তিনি আরও বলেন,
সফরকালে প্রধান উপদেষ্টা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাংলাদেশে গড়ে তোলার লক্ষ্যে সে দেশ থেকে বিশেষজ্ঞ চেয়েছেন। মালয়েশিয়ায় যারা হালাল ইকোসিস্টেম দেখেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে খুব শিগগিরই বিশেষজ্ঞ দল পাঠাবেন। সংবিধান ছাড়া 10টি সংস্কার কমিশনের 367টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 37টি সুপারিশ এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, 11টি সংস্কার কমিশনের মধ্যে 10টা কমিশনের সুপারিশ যেগুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়েছে। গত সপ্তাহে আমরা বলেছিলাম 221টি সুপারিশ বাস্তবায়নাধীন। আজকে জানানো হয় আরও 246টি অতি গুরুত্বপূর্ণ আশু করণীয় রিফর্ম এসেছে, এগুলো বাস্তবায়নাধীন। এটা জানানো হয় ক্যাবিনেটকে। তিনি আরও বলেন, 246 আশু সুপারিশের মধ্যে শ্রম বিভাগের 82টা সুপারিশ রয়েছে। ভারী বৃষ্টি এবং ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়ায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বৃহস্পতিবার সকাল 6টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। সকাল 9টায় 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। দুপুর 12টায় আরও 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 18 সেন্টিমিটার উপরে বইছে এই নদীর পানি। এতে নির্মাঞ্চলের 35টি গ্রামে প্রায় 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রোপা আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। পানি পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। পাওবি সূত্র জানিয়েছে, আগামী 2-3 দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। এতে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে তিস্তা নদীর উপর নির্মিত দ্বিতীয় সংযোগ তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষার 900 মিটার বাঁধের প্রায় 60 মিটার জায়গায় ব্লক ধসে গিয়ে স্থানটিতে প্রায় 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ ওই এলাকার প্রায় 1000 পরিবার। উজানের ঢলে নেমে আসা তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানছে তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধের গায়ে। এতে নিচের অংশের মাটি ভেসে গিয়ে ধসে পড়ছে ব্লকগুলো। এদিকে ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত, আর এজন্যই পদ্মায় পানি বাড়ছে, ভেসে যাচ্ছে জনপদ। বর্ষা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন। এবারও পদ্মা নদীতে পানি বৃদ্ধির সময় মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই কথা। কিছু সংবাদ মাধ্যমও এমন তথ্য প্রকাশ করেছে। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত কয়েকদিন আগে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পায়। গত 9 আগস্ট সকাল 9টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় পদ্মা নদীর পাংখা পয়েন্টে পানির সমতল বাড়ে 18 সেন্টিমিটার। 10 আগস্টও পূর্ববর্তী 24 ঘন্টায় 18 সেন্টিমিটার, 11 আগস্ট 14 সেন্টিমিটার, 12 আগস্ট 8 সেন্টিমিটার পানির সমতল বাড়ে। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়। এবারও প্রতি বছরের মতো আলোচনায় আসে ফারাক্কা ব্যারেজের সবগুলো জলকপাট খুলে দেওয়ার বিষয়টি। এদিকে পদ্মার পানি বৃদ্ধির কারণে সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় 12,000 মানুষ 10 দিন ধরে পানিবন্দী রয়েছে। বন্ধ রয়েছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। অনেকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে। সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় 3015 জন কৃষকের 540 হেক্টর ও শিবগঞ্জ উপজেলার 4926 জন কৃষকের 1342 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জমিতে রোপা আউশ ধান, কলা, ভুট্টা, হলুদ ও শাকসবজি চাষ করেছিলেন কৃষকরা। নির্মাঞ্চলের কৃষকরা বলছেন, প্রতিদিনই পদ্মা নদীতে পানি বাড়ছে। এতে তাদের আবাদি জমি তলিয়ে গেছে। আবাদ করা ফসলগুলো ডুবে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এ পরিস্থিতির বিষয়ে কৃষি বিভাগ জানিয়েছে, পদ্মা নদীর তীরবর্তী নির্মাঞ্চলের পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকবে না। তবে পানি দ্রুত না নামলে কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের মাতবর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে 5 বালতি ভর্তি আনুমানিক 35 থেকে 40টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, বাড়িটি চান মিয়া মাতবরের ছেলে ওমান প্রবাসী মিলন মাতবরের।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ, জেলা ডিবি ওসি আবু বকর, নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা, জেলা ডিবি ও নড়িয়া থানার এসআই ও এএসআই সহ বিপুল সংখ্যক ফোর্স অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করেন। ডক্টর আশিক মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত একটি বাড়িতে বিপুল পরিমাণ হাত বোমা মজুদ রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। ঘটনাস্থলে গিয়ে 5 বালতি ভর্তি আনুমানিক 35 থেকে 40টি হাতবোমা উদ্ধার করেন। ঢাকার বোম ডিসপোজাল ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করবে। তিনি আরও বলেন, 15 আগস্টকে সামনে রেখে কোনো নিষিদ্ধ দল যাতে নাশকতা করতে না পারে সে বিষয়ে পুলিশ সদা তৎপর রয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হঠাৎ করে এত বিপুল পরিমাণ হাতবোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।